ভরতপুর নামে এক গ্রামে অসৎ ঠক মদন ব্যবসায়ী মুদিখানার দোকান করে গ্রামের সাধারণ মানুষদের ঠক্কাছিলেন। কারণ গ্রামে আর কোনো দোকান ছিল না। এই রকম আমার ব্যবসা হলে আমি তো কিছুদিনের মধ্যেই বহু টাকার মালিক হয়ে যাব। ওই মদন ব্যবসায় এর বাড়িতে কাজ করত ভবেশ। এদিকে ভবশের সংসার চলত। খুব টানা পড়ার মধ্য দিয়ে সংসারে একটি জিনিস আনলে আরেকটা জিনিস ফুরিয়ে যেত। কি রান্না করছো গিন্নি? রান্না হলেই তাড়াতাড়ি আমায় খেতে দাও, খুব খিদে পেয়েছে। আজকে খিচুড়ি রান্না করছি গো, একটু দাঁড়াও, রান্না হয়ে গেলেই আমরা একসঙ্গে খাবো। খাওয়া দাওয়া সারার পর যখন ভবেশ কাজে যাবেন তখন তার স্ত্রী বলেন, কয় গো, শুনছো কাজ থেকে আসার সময় আমার জন্য ঔষধ নিয়ে আসবে। কাল থেকে আমার যেন জ্বর জ্বর ভাব লাগছে। হ্যাঁ, আরও একটি কথা, আজকে তো খিচুড়ি রান্না করে চাল একটু সামান্য রইল, তাই পারলে কিছু চাল নিয়ে নিও। তোমার জ্বর হয়েছে? তুমি আগে তো বলনি। আমি এখনই যাচ্ছি গোপাল কবিরাজের কাছে, তারপর আমি কাজে যাব। এই বলে ভবেশ বাড়ি থেকে বের হন। এদিকে ভবেশ কবিরাজের বাড়িতে পৌঁছে ডাক দিতে লাগলেন, ও কবিরাজবাবু বাড়িতে কি আছেন? ও কবিরাজবাবু বাড়িতে কি আছেন? তখনই বাড়ির বাইরে থেকে শব্দ শুনতে পেয়ে কবিরাজ বললেন, হ্যাঁ, কে আছো বাইরে? দাঁড়াও, আমি আসছি। কি হয়েছে ভবেশ, কেন ডাকছো? হে কবিরাজবাবু, বলছিলুম যে আমার স্ত্রীর জ্বর, তাই আপনার কাছে এসেছি ওষুধ নিতে। তোমার স্ত্রীর জ্বর দাঁড়াও, আমি ঘর থেকে ওষুধ নিয়ে আসছি। এই বলে পটল কবিরাজ নিজের ঘরে গেলেন এবং বের হয়ে ভবেশকে, এই নাও ভবেশ, তোমার স্ত্রীর জ্বরের ওষুধ। আর শুনো, ওষুধটিকে দিনে 2 বেলা খেতে বলবে, 1 চামচ করে। ঠিক আছে কবিরাজবাবু, আর বলছিলুম যে ওষুধের টাকাটা পরে নিও কবিরাজজি। ঠিক আছে ভবেশ, তাহলে তুমি এখন আসো। তারপর ভবেশ টাকা না দিয়ে চলে আসেন। অন্যদিকে কবিরাজবাবুও জোর করলেন না, কারণ সে জানত যে ভবেশ কিভাবে সংসার চালায়। এই নাও মালতী, তোমার ওষুধ। আর কবিরাজ বলেছেন দিনে 2 বার 1 চামচ করে। এই বলে ভবেশ মালতীর কাছ থেকে চলে আসেন মদন ব্যবসায়ের বাড়িতে। এদিকে কাজে দেরি হওয়ার জন্য ভবেশ তাড়াতাড়ি হাঁটতে থাকেন। অন্যদিকে মদন ব্যবসার স্ত্রী রেগে রয়েছেন ভবেশ না আসার কারণে। কি হলো ভবেশ, তোমার এত দেরি কেন? তোমার কি কাজ করার ইচ্ছে নেই? এরপর থেকে আর যেন দেরি না হয়। দেরি হলে এরপর কাজ থেকে বের করে দিব। ঠিক আছে, মালিকান আর আমার কাজে আসতে দেরি হবে না। এবারের মতো আমাকে ক্ষমা করে দেন। মালিকানের কাছে ক্ষমা চেয়ে ভবেশ বাড়ির কাজে লেগে যায়। এদিকে ভবেশ মন দিয়ে বাড়ির বারান্দা ছাদ দিচ্ছিল কি সেই সময় মদন আসেন বাড়িতে দুপুরের খাবার খেতে। কিরে ভবেশ, আজকাল শুনছি নাকি কাজে আসতে দেরি করছো? তোমার কি কাজ করার ইচ্ছা আছে? করার যদি ইচ্ছা না থাকে বলে দিও, তোমার মতো 100টা গরিবকে চাকর বানিয়ে বাড়িতে খাটাবো। না না মালিক, এইরকম আর ভুল করব না। কেন তোমার এইরকম ভুল হলো? মালিক, বাড়িতে আমার স্ত্রী জ্বর, তাই কবিরাজের কাছে ওষুধ আনতে গিয়েছিলাম, তাই আজকে আসতে একটু দেরি হয়ে গেল। জ্বর হয়েছিল তো তোমার স্ত্রী, তোমার তো হয়নি। আর আমার কাজে ফাঁকি মেরে তুমি তোমার স্ত্রীর সেবা করবে, আর আমি তোমাকে বসিয়ে বসিয়ে বেতন দিব। মাসে তোমাকে হাফ বেতন দিব। অমনটা করবেন না মালিক, আমার অনেক দেনা আছে, আর বাড়ির জন্য খাবার সামগ্রী নিতে হবে। এরপর মদন ভবেশের কথায় কর্ণপাত না করেই সেখান থেকে চলে যান। ভবেশ মালিকের এই রকম আচরণ দেখে চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে, যদি মালিক আমায় কাজ থেকে বের করে দেয় তবে সংসার চালাবো কিভাবে, এবং আমার যে দেনা রয়েছে তা পরিশোধ করব কিভাবে।
এই ভাবতে ভাবতেই ভবেশ সারা দিন কাটিয়ে সন্ধ্যাবেলা বাড়ি পৌঁছান। ওদিকে ভবেশের স্ত্রী বাড়িতে একাই, তাই ভবেশ বাড়িতে গিয়ে সব খুলে বললেন মালতীকে। ও তুমি চিন্তা করো না, ঠিক একটা উপায় বের হয়ে যাবে। কি উপায় মালতী? আমাদের হাতে কিছু আছে বলো তো? না আছে টাকা, না আছে জমি জায়গা। যদি কিছু একটা থাকতো তবু কিছু একটা করতে পারতাম। বেশি চিন্তা করো না তো। হেগো, একটা কথা বলছি শোনো। আমার জমানো কিছু পয়সা আছে, যদি তুমি চাও তাহলে সেই পয়সা দিয়ে কিছু করতে পারো। ঠিক আছে মালতী, আগে দেখি কাল মালিক কি করে। এই বলে তারা দুইজনে সেদিন ঘুমিয়ে পড়েন। আর পরের দিন ভবেশ প্রতিদিনের মতোই কাজে যান, কিন্তু কোনো কারণে সেদিনেও তার একটু সামান্য দেরি হয়। দাঁড়াও ভবেশ, তোমার লজ্জা নেই? তুমি কেমন আজও দেরি করে আসলে? ক্ষমা করবেন মালিক, আসতে আমার দেরি হয়ে গেল। দেখো ভবেশ, তোমার অনেক কাজে ফাঁকি মারা হয়েছে, তাই এখনই তুমি আমার বাড়ি থেকে চলে যাও। তোমাকে আর আমার লাগবে না। ভবেশ মালিকের কথায় সেখান থেকে চলে আসেন বাড়িতে। এরপর ভবেশ মালতীর দেওয়া পয়সা দিয়ে একটি ছোট্ট করে মুদিখানার দোকান করেন, যা প্রথম দিনেই ভবেশের কেনা বেচা মোটামুটি ভালোই হয়। ভবেশ দা, আমাকে 1 কেজি চাল দাও তো। হ্যাঁ, এর কত দাম? আরে মেন্টু ভাই, ও তুমি দাম নিয়ে চিন্তা করবে না। তোমার কাছে বেশি দাম নিব না, মাত্র 2 টাকা কেজি। আচ্ছা, তাহলে আমাকে 3 কেজি দাও ভবেশ দা। দাঁড়াও মন্টু, তোমায় 3 কেজি চাল দিচ্ছি। এই নাও তোমার চাল মিন্টু। আবার এসো এবং গ্রামের লোকজনদের একটু বলো মিন্টু। অন্যদিকে মদন গ্রামের লোকজনদের প্রতি খারাপ ব্যবহারের জন্য তার দোকানে মানুষ কমতে থাকে। তোর মতো গরিবদের জন্য আমার দোকানে জিনিস নেই, তুমি এখান থেকে যাও। না বাবু, আমি ফ্রিতে তোমার জিনিস নিব না, আমি পয়সা দিয়ে নিব। পয়সা দিয়েও আমি তোমায় আমার জিনিস দিব না, ভিখারি। এত তোমার অহংকার মদন, বেশি অহংকার ভালো না। একদিন এই অহংকার তোমায় শেষ করে দিবে। এ কথা বলে গেলুম তোমায় মদন। এরপর থেকে মদনের দোকানে কেনাবেচা আস্তে আস্তে কমতে থাকে, তবু তার অহংকার কমেনি। কিন্তু অপরদিকে ভবেশের ভালো ব্যবহারে গ্রামের লোকজন তার দোকানে আসতে শুরু করে। আমাকে আগে না দাও। না, আগে আমাকে দাও তো। ভবেশের সত্তার ও নিষ্ঠার জন্য দোকানে কেনাবেচা অনেক গুণ বেড়ে যায়, কিন্তু তার মনে একটুকুও অহংকার জন্ময়নি। বরঞ্চ তিনি অর্থহীন গ্রামের মানুষদের কাছ থেকে বিনা পয়সায় কিছু দান করেন। এই নাও কাকা, তোমার রেশন। এর জন্য তোমাকে পয়সা দিতে হবে না, শুধু আপনি আমায় আশীর্বাদ করবেন যেন আমি এইভাবেই মানুষদের সাহায্য করতে পারি। তোমায় ধন্যবাদ ভবেশ, আমাকে সাহায্য করার জন্য। হ্যাঁ, তোমায় আমি আশীর্বাদ করছি। তোমার এই ব্যবসায় আরও উন্নতি হোক। অন্যদিকে অহংকারী মদনের দোকানে আর গ্রামের লোকজন যায় না, তাই মদন বাড়িতে চিন্তা করে করে সময় কাটায়। ভবেশ সন্ধ্যাবেলা দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে মালতীর সঙ্গে কথা বলেন। মালতী, আজ তোমার জন্যই আমি এত দূর পৌঁছাতে পারলাম। তুমি যদি আমায় সহযোগিতা না করতে তাহলে আজ এত দূর আসতে পারতাম না। ও, তুমি কি বলছো? তোমায় সহযোগিতা করব না তো কাকে করব? তুমি আমার স্বামী, সুখে দুঃখে আনন্দে একসঙ্গে থাকবো। হ্যাঁ মালতী, আমরা একসঙ্গেই থাকব। বলছি মালতী, আমরা তো সব দেনা মিটিয়ে দিলাম ও বাড়ি ঘরও করা হয়ে গেল। এখন আমাদের আর কোনো চিন্তা নেই। হ্যাঁ গো, আমি বলছি কি, ঈশ্বরের কৃপায় আমাদের তো এখন অবস্থা মোটামুটি ভালোই। তবে আপনি বলুন যে আপনি কখনই অহংকারী হবে না। না না মালতী, কোনো দিনেই আমি অহংকারীর পথে পা দিব না। যে অহংকার মানুষ
মানুষকে ঘৃণা করেও চিনতে পারে না, সেই অহংকারকে আমি কেন বেছে নেব? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, হাত পা ধুয়ে এসো, ততক্ষণে আমি খাবার নিয়ে আসি। পরের দিন সকালবেলা মালতী রান্নায় ব্যস্ত। সকাল সকাল এত রান্না কি জন্য মালতী? আজকে কি কেউ আসার কথা আছে? না গো না, আজকে কেউ আসবে না। আজকে আমরা দুইজনে মিলে গ্রামের মন্দিরে যাব ভগবানকে প্রসাদ দেওয়ার জন্য এবং আমাদের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করব। তাই সকাল সকাল তৈরি হয়ে নিচ্ছি। ও তাই, এত খুব ভালো। আর এমনিতেই সময়ে সময়ে মন্দিরে যাওয়া উচিত, কারণ এতে মন ভালো থাকে। ও তাই তাহলে আজকে আমরা দুইজনে মিলে মন্দিরে যাব। এই বলে তারা দুইজনেই মন্দিরে যাওয়ার জন্য রওনা দিলেন। অন্যদিকে মদন ভবেশের কথা জানতে পেরে ভবেশকে বিভিন্ন লোভের প্রলোভন দেখান পুনরায় তার বাড়িতে আসার জন্য। দেখো ভবেশ, এই কাজে কোনো লাভ নেই। চলো, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে। মদনজি, আপনি যান, আমি আমার কাজে ভালোই আছি। ধন্যবাদ আপনাকে। এরপর মদন ব্যর্থ হয়ে সেখান থেকে ফিরে আসেন। ভবেশের কাছ থেকে আসার পর মদন চিন্তায় অসুস্থ হয়ে পড়েন এবং বলেন, আর আমি কখনই মানুষদের উপহাস করব না, বরঞ্চ তাদের সাহায্য করব। আমিও আর কোনোদিন মানুষকে দেখে ঘৃণা করব না। অহংকার মানুষকে কোথায় নিয়ে যায়, তাই অহংকার নয়, সুব্যবহার করো। Hey everyone, like, comment, and subscribe to Chili Tunes for more fun videos. Don't forget to subscribe!